1971-এ যে ওয়ার ক্রাইম হয়েছে সেটার বিচার হোক, তো আইসিটির নামে যেটা হয়েছে সেটা তো ন্যায় বিচার না, ভয়াবহ রকমের অন্যায় অবিচার। কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক পত্রিকা তখন চিয়ার লিডারের ভূমিকা পালন করছে। মাওলানা সাঈদীর মৃত্যুর পরে 160 জনকে গুলি করে মারা হয়েছে, ভয়াবহ একটা কিলিং ছিল। আমার মনে আছে আমি 2 দিন ধরে গুনছিলাম, আমি 132টা পর্যন্ত এবং প্রত্যেকটা মৃত্যু আমরা সোর্সিং করেছি পুলিশের থেকে। এমন না যে এটা আমাকে আমার ওই যে লোকাল সাংবাদিক আমাকে বলছে, তা না, আমি পুলিশের থেকে সোর্সিং করে বলছি। গণমাধ্যম আমাদের সংস্কার করার একটা প্রতিজ্ঞা আমরা করেছি, এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা কমিটমেন্ট। তো সেই আলোকে একটা গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে এবং সেই সংস্কার কমিশনের কাজ খুব দ্রুতগতি। ওনারা পুরো বাংলাদেশেই ঘুরে বেড়াচ্ছেন, সবার সাথে কথা বলছেন। বাংলাদেশের যত ধরনের স্টেক হোল্ডার আছে, মিডিয়া যারা ওন করেন, মিডিয়া যারা টপ ম্যানেজার, মিডিয়া যারা সাংবাদিক, মিডিয়া যারা কর্মী, এবং গণমাধ্যম কর্মী কিছু কিছু আছেন যারা গণমাধ্যমে আছেন, বাট তাদের সাইড যেগুলো, যেমন অ্যাকাউন্টসের লোক আছেন বা যারা প্রেস কর্মী আছেন, সবার সাথে ওনারা কথা বলছেন। আমরা আশা করছি যে একটা খুবই ভালো একটা রিপোর্ট আমরা পাবো, এবং রিপোর্ট পেলে সেটা নিয়ে আবার আমাদের মধ্যে ডিসকাশন হবে। আমরা আশা করব ঢাকা রিপোর্টার্স ইউনিটি যেখানে এটা হচ্ছে, বিএফইউজে, ডিইউজে, জাতীয় প্রেস ক্লাব এবং সাংবাদিকদের যে বিট ভিত্তিক যে সংগঠন যেগুলো আছে, ইআরএফ বা সচিবালয় সাংবাদিক সমিতি, পার্লামেন্ট সাংবাদিক সমিতি, ক্যাপিটাল জার্নালিস্ট বাংলা সমিতি, তারা সবাই এটা নিয়ে আলাপ করবেন। তারা দেখবেন যে এই রিপোর্টে তাদের ডিজায়ারগুলো রিফ্লেক্টেড হয়েছে কিনা। তো গণমাধ্যমের সংস্কার কেন আমরা করতে চাচ্ছি বা কেন এটা করার প্রয়োজনীয়তা হলো, এটার মূল কারণ হচ্ছে যে গণমাধ্যমকে গত 15 বছরে শেখ হাসিনার স্বৈরাচারী গভর্নমেন্ট ভয়ানকভাবে ইউজ করেছে। ইউজ কেমনে করেছে আপনারা জানেন। আমার কলিগই বলবো, আমরা যেহেতু ফরেন প্রেসে ছিলাম, তো উনি একটা খুবই ভালোভাবে একটা বর্ণনা দিলেন। বাট আমরা কিন্তু দেখেছি যে কিভাবে তারা গণমাধ্যমকে ইউজ করেছে। মূলত ছিল যে তারা, এবং এটা একটা এমন একটা ভাবে ইউজ করেছে যে বিদেশে একটা ক্যামোফ্লেজ, যে দেখো যখনই বিদেশিরা আসতেছে তাদের একটা স্ট্যান্ডার্ড টকিং পয়েন্ট ছিল যে দেখো 1000 প্রেস আছে এখানে, 10,000 ওয়েবসাইট আছে, এর চেয়ে থ্রাইভিং মিডিয়া ইন্ডাস্ট্রি পৃথিবীতে নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তারা জানতো প্রত্যেককে তারা নিয়ন্ত্রণ করার মতো অ্যাবিলিটি তাদের ছিল। ডিজিএফআইয়ের একটা ফোন কল, এনএসআইয়ের একটা ফোন কল, বা ডিবির একটা ফোন কল, বা একটা মিনিস্টারের একটা ফোন কল এনাফ ছিল। অনেক আমরা গল্প শুনেছি কিভাবে তারা করেছে। এই জায়গাগুলো আমরা আজকে যে আমরা বলছি যে আমরা গণমাধ্যমের সংস্কার চাই, আমরা কেন চাই? এই যে আমাদের গণমাধ্যমের যে ফেইলুর হলো গত 15 বছর, সেটা আমাদের জানতে হবে। মানে এটা আমরা কেমনে জানবো? গভর্নমেন্ট কমিশন করে জানা যায়, কিন্তু সেক্ষেত্রে কি গভর্নমেন্ট কমিশন করলে এক ধরনের আমরা যে রিপোর্টগুলো করছি বা গভর্নমেন্টের রিপোর্টটা কতটা অথেন্টিক হয় সেটা নিয়ে একটা সমস্যা তৈরি, বা গভর্নমেন্টের ডিসিশনটা কতটা দুষ্ট চক্র দ্বারা ইনফ্লুয়েন্স হয় সে বিষয়ে আমরা চাই। বা আমি মনে করি এখানে আমরা যারা আছি, আমাদের যারা প্রাইভেট রিসার্চার আছেন, যারা জার্নালিজম নিয়ে কাজ করেন সেরকম গ্রুপ আছেন, সবাই মিলে গত 15 বছরে যে আমাদের যে ফেইলুর, জার্নালিজমের যে ফেইলুর, এই যে জার্নালিজম দিয়ে যে একটা স্বৈরাচারকে শক্তিশালী করার যে বয়ান তৈরির যে প্রয়াস, এবং আমাদের সবার সিভিল লিবার্টি কেড়ে নেওয়া, এই কাজগুলো যে হয়েছে, এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভে হোক। আমি বলছি যে উনি ফ্যাসিবাদী ছিলেন, আমি বলছি যে ওই সময়টা ফ্যাসিবের, কিন্তু এটা আমার তো বক্তৃতা হচ্ছে। আমরা রিয়েল কাজটা চাই। একটা লোক 15 বছর ধরে এডিটোরিয়াল লিখেছে, আমরা জানি উনি ফ্যাসিবাদী ছিলেন, তো আমার কাজটা কি হবে? ওনার কাজটাকে পুরো 15 বছরে ওনার যতগুলো লেখা সবগুলোকে আমি কালেক্ট করি, আমি দেখাই যে ওনার ফেইলুরগুলো কোথায় হয়েছে।
আমার তার বিরুদ্ধে হিংসা প্রচার করার দরকার নেই, তার বিরুদ্ধে তাকে আমার গালি দেওয়ারও দরকার নেই। আমি খুব ঠান্ডা মাথায় তার কাজগুলো নিয়ে মানুষের কাছে বলবো যে দেখেন উনি কি কি বয়ান তৈরি করেছেন এবং কত কত ওনার ফেইলিউর। বড় বড় ঘটনা ধরেন এবং সেই বড় বড় ঘটনায় এই ফেইলিউরগুলো আপনি ম্যাচ করবেন। ওই সময় কি হয়েছে, গুম হয়েছে, তো গুমের ব্যাপারে ওনার বয়ানটা কী ছিল? ওই সময় কি হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হয়েছে, তো এক্সট্রা জুডিশিয়াল মার্ডারের ক্ষেত্রে এই সাংবাদিকগুলো কি করেছেন? ওই সময় কি হয়েছে, আইসিটি একটা আমরা সবাই চাই 1971-এ যে ওয়ার ক্রাইম হয়েছে সেটার বিচার হোক, তো আইসিটির নামে যেটা হয়েছে সেটা তো ন্যায় বিচার না, ভয়াবহ রকমের অন্যায় অবিচার। এবং সেটা নিয়ে আমরা বলছি না, সেটা নিয়ে অ্যামনেস্টি বলেছে, হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক পত্রিকা তখন চিয়ার লিডারের ভূমিকা পালন করছে। তো আপনি একটা ক্যাঙ্গারু কোর্টকে যখন এম্পাওয়ার করতে যাবেন, তাকে যখন আপনি অনেক বড় করে দেখাবেন বা তার লেজিটিমেসিকে আপনি দাঁড় করাবেন, তখন হয় কি পুরো বাংলাদেশের কোর্ট সিস্টেমটাই কলুষিত হয়ে যায়। তো তখন ওই জায়গায় আপনার আইসিটিতে আপনার কি ফেইলিউরটা ছিল? আপনি তিনটা ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে ওরা কি বয়ান তৈরি করেছে? মাওলানা সাইদির মৃত্যুর পরে 160 জনকে গুলি করে মারা হয়েছে, ভয়াবহ একটা কিলিং ছিল। আমার মনে আছে আমি 2 দিন ধরে গুনছিলাম, আমি 132টা পর্যন্ত এবং প্রত্যেকটা মৃত্যু আমরা সোর্সিং করেছি পুলিশের থেকে। এমন না যে এটা আমাকে আমার ওই যে লোকাল সাংবাদিক আমাকে বলছে, তা না, আমি পুলিশের থেকে সোর্সিং করে বলছি। তো ওই সময় এত ভয়াবহ কিলিংটা কেন হলো? যে এই যে ঘটনাগুলো ঘটছে, বা এসকে সিনহার রিপোর্ট দেখেন, একটা দেশের চিফ জাস্টিসকে আপনি কে যাচ্ছে, ডিজিএফআইয়ের একটা অফিসার যে পিটিএ মেরে তাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। একটা দেশে যদি চিফ জাস্টিসের কোনো যদি মিনিমাম স্বাধীনতা না থাকে, তাহলে বাংলাদেশের কোন কোর্টের কোন জাজের কি স্বাধীনতা আছে? প্লাস আপনি ধরেন ওই সময় কি হয়েছে, বিএনপি বলে যে তাদের 50 থেকে 60 লক্ষ ছেলে মেয়েকে কেস দেয়। কি আপনি চিন্তা করেন কত লোক? বাংলাদেশের পুরো অ্যাডাল্ট মেল পপুলেশনের 10%কে আপনি অভিযুক্ত করে ফেললেন। অভিযুক্ত হচ্ছে তার ছেলে মেয়ে ভাই বোন, কারো আর বিসিএস হওয়ার কোনো নেই, কারো আর কোনো সরকারি চাকরি পাওয়ার কোনো অধিকারই নেই। ভয়াবহ আপনি একটা পুরো জনগোষ্ঠীকে আপনি ভয়াবহ রকমের আপনি ডিসক্রিমিনেশন করলেন, তাকে আপনি তার যে ন্যায্যতা, তার সমতা, সব কিছু আপনি কেড়ে নিলেন। তো এই বয়ানগুলো কারা করেছে? প্রত্যেকটা ঘটনাই তো আসছে, এই বয়ানগুলো তো তৈরি হয়েছে। এখন আমি যদি বলি যে ওনারা ফ্যাসিবাদী ছিলেন, এটা কিন্তু কেউ নিবে না। আমাদের এটা নিয়ে রিসার্চ করতে হবে, আমাদেরকে বের করে প্রতিটা কাকে আমি যাকে বলছি যে উনি ফ্যাসিবাদী, তাকে নিয়ে আমি ঘৃণা না ছড়াই। আমি কি করব, তাকে নিয়ে আমি রিসার্চ করব, করে দেখাবো যে দেখেন উনি কি বয়ানটা তৈরি করেছেন, কি ভয়াবহ বয়ান, এবং ওই বয়ানের মাধ্যমে আমার আপনার অধিকারগুলো এই স্বৈরাচার কেড়ে নিয়েছিল। আমার তো মনে আছে যে গুম নিয়ে হচ্ছে, গুমের যারা দাঁড়াচ্ছেন নিয়ে কি যেন পোস্টার নিয়ে দাঁড়াচ্ছেন, তাদেরকে নিয়ে হাসাহাসি হয় নাই ফেসবুকে? ওই লোকগুলো কি চলে গেছে নাকি? বা জঙ্গি যে আমরা অনেকেই জানতাম যে নাটক হচ্ছে, আমাদের মধ্যে কেউ কি এই জঙ্গি যে নাটক হচ্ছে, এটা এই যে জঙ্গির যে এটা নিয়ে কি আমরা সত্যিকার অর্থে আমাদের ফেলুরগুলো কি ছিল? আমাদের ফেলুর ছিল, আমার ফেলুর ছিল, আমাদের সবার ফেল, আমাদের এটা একটা কালেকটিভ ফেলুর ছিল। আমরা এমনই ভয় পেয়েছি যে ও গভর্নমেন্টের বয়ান, র্যাবের বয়ান ছাড়া আমরা এর থেকে বেরিয়ে হতে পারি নাই। কারণ আমাদের একটা অফিসিয়াল বক্তব্য দিতে হবে, তো অফিসিয়াল বক্তব্যের বাইরেও তো অনেক বয়ান ছিল, সেটাকে আমরা সত্যিকার অর্থে চেষ্টা করেছি সেই বয়ানকে আনার জন্য। তো এই যে কালেকটিভ যে আমাদের যে ফেইলুর, এই যে কত রকমের ফেল, এবং শেষের দিকে আসছে দেখেন একদম লাস্ট মোমেন্টে জুলাই অগাস্টে কত কত লোক মারা গেল। এবং তখন দেখা যাচ্ছে অনেকে এসে বারবার বলতেছেন এদেরকে সন্ত্রাসী বলতেছেন, এদেশকে দুষ্কৃতকারী বলতেছেন, মিসক্রিয়েন্ট বলছেন, দুর্বৃত্ত বলছেন। পুরো 1971-এ আপনি যদি পত্রিকা খুলে দেখেন, এই বয়ানে পাকিস্তানের মিলিটারি আমাদের ফ্রিডম ফাইটারদেরকে বলতো, এবং ওইটা প্রেস রিলিজ দিত। সেই প্রেস রিলিজগুলো আবার আমাদের পত্রিকাগুলো যখন তাদের তো কোনো ফ্রিডম ছিল না, তখন ওরা এই বয়ান লিখত। ওই অনেক লোক তো এরা আছেন
তো আমাদের এদের কি করতে হবে? আমাদের করতে হবে যে তার এভিডেন্সটা আমরা নেই। যারা যারা এই কাজ করেছেন এভিডেন্স নিয়ে আপনি বই করে ফেলেন যে না ইনার নামে এই আছে। আবারও বলছি, কারো নামে কোনো ঘৃণা আমরা যেন না ছড়াই। আমি জাস্ট আমার কাছে এভিডেন্স থাকবে, দেখেন উনি এই কাজটা করেছেন।